রাজনীতিতে দেওয়া কথা তার কি আসলেই কোনো দাম আছে? আচ্ছা, একবার ভাবুন তো, একজন নেতা যাকে তার কড়া কড়া কথার জন্য সবাই চেনে, তিনি হঠাৎ করে তার সবচেয়ে বড় শত্রুর দলে যোগ দিলেন। তখন সাধারণ মানুষের বিশ্বাসটা কোথায় গিয়ে দাঁড়ায়, তাই না? চলুন আজ আমরা এমনই একটা ঘটনা নিয়ে কথা বলবো, একটা দলবদলের কাহিনী যা ভারতের রাজনীতিতে রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছে। বিজেপি দেশের জন্য এক গভীর সংকট। ওরা চোর, গুন্ডা এবং দুর্নীতিবাজদের দল। এই কথাগুলো শুনলেই বোঝা যায় কতটা কড়া মনোভাব ছিল, তাই না? ঠিক এই আপোষহীন মন্তব্যগুলোই ছিল একসময় রাঘব চাড্ডার রাজনৈতিক পরিচয়। মানে বিজেপির বিরুদ্ধে তার অবস্থান ছিল একদম জলের মতো পরিষ্কার, যা তার সমর্থকদের মনে গেঁথে গিয়েছিল। আর ঠিক তারপরেই ঘটল এমন কিছু যা প্রায় অবিশ্বাস্য। তারিখটা ছিল 24শে এপ্রিল 2024। তিনি আর তার সাথে আরও 6 জন সাংসদ যোগ দিলেন সেই বিজেপিতেই। হ্যাঁ, ঠিকই শুনছেন, যাদেরকে তিনি বলতেন দেশের জন্য সংকট, তাদেরই দলে। এই যে কথার সাথে কাজের আকাশপাতাল তফাৎ, এটাই আমাদের আজকের আলোচনার মূল বিষয়। এখন প্রশ্ন হলো, এমনটা কেন হলো? এই পুরো ব্যাপারটা বুঝতে গেলে আমাদের একটু পেছনে ফিরে যেতে হবে, মানে আম আদমি পার্টির শুরুর দিনগুলোতে। জানতে হবে ঠিক কী প্রতিশ্রুতি দিয়ে এই দলটা তৈরি হয়েছিল। দেখুন, আম আদমি পার্টি বা আপের জন্মই হয়েছিল একটা বিরাট দুর্নীতিবিরোধী আন্দোলন থেকে। এর মূল শক্তি ছিল কিন্তু সাধারণ মানুষ, তাদের দেওয়া ছোট্ট ছোট্ট চাঁদা আর একটা নতুন সৎ রাজনীতির স্বপ্ন। এক কথায় একটা বদলের ডাক। আর এই ডাকেই তো দিল্লি আর পাঞ্জাবের মানুষ তাদের ভোট দিয়েছিল, যাতে তারা প্রচলিত রাজনীতির বিরুদ্ধে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে। তো এই ছিল তাদের শুরুর দিকের কথা। আর এখন আমরা দেখব সেই রাজনৈতিক ভূমিকম্পটা, যা ওই প্রতিশ্রুতির ভিতটাকেই যেন এক ঝটকায় নাড়িয়ে দিল। এই যে চার্টটা দেখছেন, এটা পুরো ছবিটা পরিষ্কার করে দেবে। আপের রাজ্যসভায় মোট সাংসদ ছিলেন 10 জন, তার মধ্যে 7 জনই, হ্যাঁ 7 জন একসাথে দল পাল্টে ফেললেন, মানে অর্ধেকেরও বেশি। বুঝতেই পারছেন, এটা হঠাৎ করে ঘটে যাওয়া কোনো ঘটনা নয়, বরং একটা বড়সড় পরিকল্পিত চাল, যা আপের শক্তিকে এক ধাক্কায় অনেকটা কমিয়ে দিল। একদিকে বলা হচ্ছে বিজেপি জাতীয় সংকট, আর অন্যদিকে বলা হচ্ছে প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বই দেশের জন্য সেরা। মানে দুটো কথা পাশাপাশি রাখলে কেমন অদ্ভুত শোনায়, তাই না? এই যে আকাশ পাতাল তফাৎ, এটাই তো মনে প্রশ্ন জাগায়। আগের ওই সব কড়া কথাগুলো কি তাহলে শুধুই কথার কথা ছিল, নাকি আদর্শটা সময়ের সাথে সাথে পাল্টে গেল? আচ্ছা, এই যে এত বড় একটা ঘটনা ঘটল, এর প্রভাবটা ঠিক কোথায় কোথায় গিয়ে পড়ছে? মানে এর আইনি দিকটাই বা কি? রাজনৈতিক সমীকরণ কিভাবে বদলে যাচ্ছে? আর সবচেয়ে বড় কথা, সাধারণ মানুষ কি ভাবছে? চলুন এবার এই বিষয়গুলো একটু খতিয়ে দেখা যাক। এখানে একটা প্রশ্ন কিন্তু সবার মনেই আসবে, আমাদের দেশে তো দলবদল আটকানোর জন্য আইন আছে, তাই না? তাহলে এই সাংসদের পদ খারিজ হচ্ছে না কেন? কিভাবে তারা এখনও সাংসদ পদে বহাল রয়েছেন? এর উত্তরটা জানেন, আইনের মধ্যেই লুকিয়ে আছে। ভারতে একটা আইন আছে, নাম অ্যান্টি ডিফেকশন ল বা দল ত্যাগ বিরোধী আইন। এই আইনটা আনা হয়েছিল, ওই যে একটা কথা চালু ছিল না, আয়ারাম গায়ারাম, মানে যখন তখন যে কেউ দল পাল্টে ফেলত, সেই জিনিসটা বন্ধ করার জন্য। সোজা কথায় এমপিদের কেনাবেচা বা হর্স ট্রেডিং রুখে দিয়ে একটা স্থিতিশীলতা আনার চেষ্টা। কিন্তু মজার ব্যাপার হলো, এই আইনেই একটা বড় সড় ফাঁক রয়ে গেছে, আর সেটাই হলো এই 2/3 বা 2/3 অঙ্কটা। আইন বলছে, যদি কোনো দলের 2/3 বা তারও বেশি সদস্য একসাথে দল ছাড়েন, তাহলে সেটাকে আর ব্যক্তিগত দলবদল বলা হবে না, তখন সেটাকে বলা হবে একটা মার্জার বা হপিং। আর ঠিক এই কারণেই এই সাংসদদের পদও খারিজ হয়নি, তারা পুরোপুরি সুরক্ষিত। ব্যাপারটাকে এইভাবে ভাবা যেতে পারে, ধরুন আপনার প্রিয় একটা ফুটবল টিম আছে, সেই টিমের একজন স্টার প্লেয়ার, যাকে ক্লাবটা ছোট থেকে বড় করেছে, সে হঠাৎ করে তাদের সবচেয়ে বড় শত্রু টিমে যোগ দিল। কেমন লাগবে বলুন তো? সমর্থকদের কাছে এটা তখন আর শুধু খেলা থাকে না, এটা একটা ব্যক্তিগত বিশ্বাসঘাতকতার মতো লাগে। রাজনীতির ক্ষেত্রেও সমর্থকদের অনুভূতিটা ঠিক একই রকম হয়। আর এই দলবদলের ফলে ক্ষমতার সমীকরণটাও কিন্তু পুরোপুরি বদলে গেল। এই যে বার চার্টটা, এখানে স্পষ্ট দেখা যাচ্ছে রাজ্যসভায় শাসক দলের শক্তি এক ধাক্কায় কতটা বেড়ে গেছে। এর মানে কি? এর মানে হলো এখন যে কোনো গুরুত্বপূর্ণ বিল পাশ করানো তাদের জন্য আরও অনেক সহজ হয়ে গেল। তাহলে আমরা এই পুরো ঘটনাটাকে কি বলবো? এটা কি শুধুই একটা বিশ্বাসঘাতকতা, নাকি এর পেছনে সত্যিই কোনো আদর্শের বদল আছে? আসুন এবার দুপক্ষের কথাই শোনা যাক। এই টেবিলে দুপক্ষের যুক্তি পাশাপাশি রাখা আছে। একদিকে দেখুন, আম আদমি পার্টি বলছে এটা অপারেশন লোটাস, মানে শাসক দল চাপ সৃষ্টি করে, বিশেষ করে ইডির মতো এজেন্সিকে ব্যবহার করে তাদের দল ভাঙিয়েছে। অন্যদিকে যারা দল ছেড়েছেন তারা বলছেন এটা আদর্শগত পরিবর্তন,
তাদের যুক্তি হল দেশের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর নেতৃত্ব জরুরি, আর তারা তাদের পুরনো দলের কাজে হতাশ হয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু এইসব রাজনৈতিক তর্কবিতর্কের মাঝে পড়ে সাধারণ ভোটাররা কি ভাবছেন? তাদেরই একজনের কথা ভাবুন। তিনি বলছেন, আমরা তো ভোট দিয়েছিলাম একজন যোদ্ধাকে, যে আমাদের হয়ে লড়বে। এমন কাউকে তো ভোট দিইনি যে মাঝপথে দল পাল্টে ফেলবে। তাহলে আমাদের ভোটের দামটা কি রইল? এই একটা সহজ প্রশ্নই কিন্তু গণতন্ত্রের ভিতটা নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু একটাই, এটা কি একটা নিখুঁত রাজনৈতিক চাল, নাকি গণতন্ত্রের সাথে করা একটা বড় বিশ্বাসঘাতকতা? এর আসল জবাব সেটা দেওয়ার ভার কিন্তু দেশের মানুষের উপরেই, আর তাদের রাই ঠিক করে দেবে যে ভারতের রাজনৈতিক ভবিষ্যৎ কোন পথে এগোবে।